আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো। Yes, madam. আচ্ছা, আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে IPv6 অ্যাড্রেসেস ইন্টারনেট প্রোটোকল। সো আমরা IPv4 অ্যাড্রেস অলরেডি জানি। IPv4 অ্যাড্রেস হচ্ছে 32 বিটের একটা আইপি অ্যাড্রেস, যেটা আমরা প্যাকেট যখন সেন্ড অ্যান্ড রিসিভ করি তখন ইউজ হয়। বাট এখন আমরা জানি বিশ্বের সব জায়গায় মোটামুটি IPv6ও প্যারালালি IPv4 এর সাথে সাথে ইউজ হচ্ছে। সো IPv6 অ্যাড্রেস হচ্ছে, এর ইনিশিয়াল মোটিভেশনটা কি? আসলে IPv4 অ্যাড্রেসে কতগুলো অ্যাড্রেস সম্ভব? IPv4 এ আছে আমার 32 বিট, সো আমার অ্যাড্রেস সম্ভব কত? 2 টু দি পাওয়ার 32 ম্যাক্সিমাম। বাট আমাদের পৃথিবীতে কম্পিউটারের সংখ্যা বা ডিভাইসের সংখ্যা এর চেয়ে অনেক অনেক বেশি, দ্যাটস ওয়াই ইটস অলরেডি এক্সস্টেড, তাই না? সো এই অল্প পরিমাণ ভ্যালু দিয়ে বা আইপি অ্যাড্রেস দিয়ে পৃথিবীর সব ডিভাইসকে আইপি প্রোভাইড করা সম্ভব না। দেন কামস হচ্ছে IPv6, যেখানে কি করা হয়েছে যে যেন অ্যাড্রেসের কখনো যেন এক্সস্ট না হয়ে যায়, সেই জন্য তারা এমনভাবে একটা আইপি অ্যাড্রেস ডিজাইন করছে যেন তারা সবসময় বিলিয়নস অফ কম্পিউটারকে, হান্ড্রেডস অফ বিলিয়নস অফ কম্পিউটারকে তারা একই সাথে সার্ভিস প্রোভাইড করতে পারে, সেখানে যেন আইপি অ্যাড্রেসের কোনো স্কারসিটি না থাকে। সো ইন IPv6 অ্যাড্রেস দেয়ার আর বেসিক্যালি 128 বিট, 128 বিটের হচ্ছে তোমার অ্যাড্রেস রিপ্রেজেন্টেশনটা হয়। তাহলে বলো তো এখানে কতগুলো ভ্যালু সম্ভব, কতগুলো অ্যাড্রেস তুমি তৈরি করতে পারবা? তোমার কাছে যদি 128টা বিট থাকে, দেন হাউ মেনি অ্যাড্রেসেস ক্যান ইউ মেক? এনিবডি? 2 টু দি পাওয়ার 128 না? হুইচ ইজ কি অনেক বিশাল একটা সংখ্যা না? So, এতগুলো কম্পিউটার আসলে এক্সিস্ট করে না। সো আমি যখন IPv6 অ্যাড্রেস ইউজ করব, আমার কখনোই অ্যাড্রেসের কোনো অভাব হবে না, ঠিক আছে? সো বেসিক্যালি ফার্স্ট মোটিভেশন হচ্ছে তোমার ইচ্ছা মতন অ্যাড্রেস যেন আমরা ইউজ করতে পারি সেটা। সেকেন্ডলি আরেকটা মোটিভেশন হচ্ছে যেন IPv4 এর যেই হেডারটা ছিল সেটার থেকে আরেকটু সিম্পলার হেডার এখানে IPv6 এ ইউজ করা হয়েছে, এবং বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে। আমরা চেঞ্জেসগুলো একটু পরেই দেখবো। সো এখানে দেখো যে IPv6 অ্যাড্রেসের ক্ষেত্রে যেটা বললাম, যে হেডারটা আছে সেটা হচ্ছে ফিক্সড লেন্থ 40 বাইটের হেডার। IPv4 এর হেডার কি ছিল? ভেরিয়েবল লেন্থে ছিল, মনে আছে? অপশন অ্যান্ড প্যাডিং ছিল এই যে, কারণ সেখানে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, তো সেজন্য তোমার হেডার লেন্থ 20 থেকে 60 বাইটের মধ্যে চেঞ্জ হবে। IPv6 এর ক্ষেত্রে তোমার হেডার লেন্থটা ফিক্সড 40 বাইটের হেডার হবে, এবং IPv6 এ কোনো ফ্র্যাগমেন্টেশন অ্যালাউড না। আমরা যখন IPv4 এর ছোট ছোট ফ্র্যাগমেন্ট করছিলাম, মনে আছে? আমরা যখন পড়ছিলাম ওই যে IPv4 ফাংশন যে চ্যাপ্টারটা ছিল, ওখানে ফ্র্যাগমেন্টেশন পড়ছিলাম, মনে আছে? যে তোমার একটা বড় ডেটাকে আমি ছোট ছোট ডেটায় ভাগ করতে পারি। বাট IPv6 যখন আমি ইউজ করব তখন কিন্তু IPv6 মানে তোমার নেটওয়ার্ক লেয়ারে তোমার IPv6 এর ডেটাকে কিন্তু ফ্র্যাগমেন্টেশন করা যাবে না, এটা ফিক্সড লেন্থের হবে। তোমাকে যেটা আছে সেই সাইজেরই তোমার রাউটার সেটাকেই অ্যালাউ করবে। তো এখানে ফ্র্যাগমেন্টেশন পসিবল না, যে আমি আমার রাউটার প্রসেসিং করতে পারে না তাই আমি ছোট করে ফ্র্যাগমেন্টে ভাগ করলাম, এটা করা যাবে না। ফিক্সড লেন্থ ফ্র্যাগমেন্ট সবার ক্ষেত্রে, ঠিক আছে? সো IPv6 এর হেডারে যে পয়েন্টগুলো আছে সেটা কি ভার্সন, যে কোন ভার্সনটা আমি ইউজ করতেছি, ট্রাফিক ক্লাস। ট্রাফিক ক্লাস বলতে বোঝাচ্ছে আমি যে ডেটাটা ইউজ করতেছি এই ডেটার কোনো প্রায়োরিটি আছে কিনা, কোনো ডিফারেন্সিয়েটেড সার্ভিস আছে কিনা, কোনো QoS আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেটা কি, সেটা এই ট্রাফিক ক্লাস দিয়ে ডিফাইন করা হয়। ফ্লো লেভেল বলতে বোঝাচ্ছে আমি যে ডেটাটা পাঠাচ্ছি এই IPv6 এর মাধ্যমে, ওইটা কোন নির্দিষ্ট ফ্লোটা ফলো করে যাবে। যদি কোন নির্দিষ্ট ফ্লো ফলো করে যায় তাহলে সেখানে একটা ভ্যালু অ্যাসাইন হবে। যদি কোনো ফ্লো মানে ফ্লো ফলো না করে, দেন দ্য ফ্লো লেভেল ভ্যালু বিকামস 0। যদি কোনো নির্দিষ্ট ফ্লো ফলো করে যে এটা এভাবেই যেতে হবে বা এই সার্ভিসটা পাবে, তখন এখানে একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে সেটাকে ডিফাইন করা হবে। আবার ফ্লো লেভেল কিছু কিছু ক্ষেত্রে তোমার
কম্পিউটার সিকিউরিটির ক্ষেত্রেও ইউজ করা হয়, যেমন কোনো স্পুফড প্যাকেট যদি থাকে সেটাকে আইডেন্টিফাই করার জন্য এখানে ফ্লো লেভেলে একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে সেটাকে আইডেন্টিফাই করে। পেলোড লেন্থ, পেলোড লেন্থ বলতে বোঝাচ্ছে তোমার ডেটার যে টোটাল সাইজটা সেটা কত। তারপর হচ্ছে নেক্সট হেডার, এই ফিল্ডটা হচ্ছে নতুন একটা ফিল্ড IPv6 এ ইন্ট্রোডিউস করা হয়েছে। নেক্সট হেডার বলতে বোঝাচ্ছে যে IPv6 এর ভিতরে আসলে কোন হেডারটা আছে। সাধারণত IPv6 এর ভিতরে আমরা গেলে কোনটা পাবো? উপরের থেকে আসছে না সে, তার মানে IPv6 এর ভিতরে কি আছে? ট্রান্সপোর্ট লেয়ারের ডেটা আছে, তাই না? IPv6 এর ভিতরে যদি আমি যাই, তাহলে আমি যদি এখানে IPv6 এর হেডার হয় আর এখানে যদি ডেটা হয়, এই ডেটাটা কি উপরের লেয়ার থেকে আসছে। উপরের লেয়ার ছিল কি ট্রান্সপোর্ট লেয়ার, তার মানে এখানে টিসিপির ডেটা আর টিসিপির হেডার আছে, রাইট? বাট অনেক সময় IPv6 হেডার সরাসরি টিসিপির ডেটা এবং টিসিপির হেডারকে পয়েন্ট না করে এর ভিতরে অন্য কোনো এক্সটেনশন হেডারও থাকতে পারে, যেটা দিয়ে সে অন্যান্য কিছু সার্ভিসের কাজ করে। সো নেক্সট হেডার ফিল্ডটা আসলে এটা ডিফাইন করে যে IPv4 এর ভিতরে আসলে কোন হেডারটা আছে। নর্মালি সেটা টিসিপির হেডার থাকবে, টিসিপির হেডার না থাকলে যদি সে কোনো অন্য কোনো ডেটা নিয়ে প্রসেস করে বা অন্য কোনো ইনফরমেশন সে যদি এখন পাঠাতে চায়, সেটাকে পয়েন্ট করে। সো এটার ভ্যালুটা কি কি হতে পারে এটা আমরা নেক্সট স্লাইডেই দেখবো। দেন কামস হপ লিমিট। হপ লিমিটস মানে হচ্ছে TTL। IPv4 এ যেরকম TTL ছিল, TTL এর ভ্যালু 0 থেকে 255 হতে পারে, এখানেও ওই শব্দটা জাস্ট চেঞ্জ করে হপ লিমিট বলে দিছে। আর লাস্টলি হচ্ছে সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস। বুঝে গেছে এতটুকু? বুঝতে পারছো? তোমরা আছো? আমার কথা শুনতে পাও তো নাকি? হ্যালো, এনিবডি? একটু কথা বলো, না তো আমি বুঝবো না। শোনা যাচ্ছে মিস। আচ্ছা, এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম আছে বুঝতে? থাকলে বল। আচ্ছা, নাই ধরে নিচ্ছি। সো এই যে এতক্ষণ যে জিনিসটা পড়লাম সেটাকে বলা হয় বেস হেডার, মানে এটা সবার ভিতরে থাকবে, যে কোনো IPv6 ডেটাগ্রামের ভিতরে এই বেস হেডারটা থাকবে। এখন বেস হেডারের ভিতরে আমার যে ডেটাটা আছে সেই ডেটাটা হচ্ছে আমার উপরের লেয়ার থেকে আসছে। উপরের লেয়ার থেকে কি আসছে? উপরের লেয়ার থেকে আসছে হচ্ছে আমার টিসিপির হেডার এবং টিসিপির ডেটা। অনেক সময় টিসিপির ডেটা না থেকে অন্যান্য কিছু এক্সট্রা ইনফরমেশনও থাকে, তখন আমরা এক্সটেনশন হেডার ফিল্ডটা ইউজ করি। সো এক্সটেনশন হেডার ফিল্ডের ভ্যালু খেয়াল করো কি বলতেছে। এক্সটেনশন হেডার ফিল্ডের ভ্যালু যদি 6 হয়, তাহলে আমি বুঝবো এর পরবর্তীতে টিসিপির হেডার এবং টিসিপির ডেটাই আছে, উইচ ইজ দ্য কনভেনশনাল ওয়ান। সবসময় তাই হবে যে প্রথমে আপার লেয়ার থেকে যখন ডেটা আসবে নেটওয়ার্ক লেয়ারে, নেটওয়ার্ক লেয়ারের উপরে লেয়ার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, তার মানে এর ভিতরে আমার থাকবে ট্রান্সপোর্ট লেয়ারের ডেটা। বাট সামটাইমস যদি এক্সটেনশন হেডারের ভ্যালু 6 না হয়ে অন্য কিছু হয়, তখন আমি বুঝবো সে আরো কিছু ইনফরমেশন ক্যারি করতেছে। যেমন এখানে দেখো, যদি IPv6 এর নেক্সট হেডারের ভ্যালু যদি 0 থাকে, তাহলে আমি বুঝবো এর ভিতরে যে ডেটাটা আছে সেটা ইন্ডিকেট করতেছে কি হপ বাই হপ অপশন হেডার, মানে সেখানে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন সে এখন এই IPv6 প্যাকেট দিয়ে পাঠাচ্ছে, যার ইনফরমেশনটা কি, যদি নেক্সট হেডার ফিল্ডের ভ্যালু হয় 0, তার মানে এখানে হপ বাই হপ অপশন হেডার আছে, মানে আরেকটা হেডার আছে, সেখানে হপ বাই হপ রাউটার কিভাবে কাজ করবে সেই ইনফরমেশনটা সে দেয়। সেটার ভ্যালু যদি 44 হয়, তাহলে আমি বুঝবো যে এর ভিতরে আবার আরেকটা হেডার আছে, যে হেডারটা কি বোঝাচ্ছে? ফ্র্যাগমেন্ট হেডার। ঠিক আছে, তো ফ্র্যাগমেন্ট সম্পর্কে কোনো ইনফরমেশন সে এখন এই হেডারে নিয়ে যাচ্ছে। তার ভিতরের ভ্যালু যদি 6 হয়, সবসময় হেডার ইনফরমেশনের ভ্যালু যদি 6 হয়, তাহলে মানে বুঝবো যে তার ভিতরে যে ডেটাটা আছে সেটা হচ্ছে টিসিপির হেডার। বুঝা গেছে? সো IPv6 ডেটাগ্রামের ভিতরে নেক্সট হেডার থাকতে পারে, নেক্সট হেডারের ভিতরে এক্সটেনশন হেডার থাকতে পারে। সো নেক্সট হেডারের ভ্যালু যদি হয় 6, তার মানে ভিতরে কোনো এক্সটেনশন হেডার নাই, ভিতরে শুধুমাত্র টিসিপির হেডারই আছে। যদি 6 বাদে অন্য যে কোনো ভ্যালু হয়, তার মানে আমি বুঝবো যে আমার IPv6 ডেটাগ্রামে এক্সটেনশন হেডার আছে। সো ভ্যালু দিয়ে আমি আইডেন্টিফাই করব যে কোন এক্সটেনশন হেডারের কাজ কি।
বোঝা গেছে? এই যে এখানে খেয়াল করো, এখানে একটু বড় করে দেখাইছে যে এই যে নেক্সট হেডার সবসময় আপার লেয়ারের ডেটাকেই বোঝাবে, যেটা হচ্ছে তোমার ট্রান্সপোর্ট লেয়ারের ডেটা, বাট কখনো কখনো সে এক্সটেনশন হেডারকেও পয়েন্ট করতে পারে। আর নেক্সট হেডারের ভ্যালু যদি 6 থাকে, দ্যাট মিনস এটা টিসিপির হেডারকে পয়েন্ট করতেছে, বাট 6 ছাড়া অন্য যে কোনো যদি ভ্যালু থাকে তার মানে সে কোনো এক্সটেনশন হেডারকে পয়েন্ট করতেছে। সো আমি পেলোডের ইনফরমেশনে তখন এখানে এক্সটেনশন হেডারের যে বেস হেডারের পরের যে অংশটা, তার ভিতরে এক্সটেনশন হেডারের ভ্যালু থাকতে পারে এবং এক্সটেনশন হেডারের যে কাজ সেই অনুযায়ী তারপরে সেটা অপারেট হবে। তো অনেক সময় সেটা হপ বাই হপ অপশনের কথা বলা থাকতে পারে, ফ্র্যাগমেন্টের কথা বলা থাকতে পারে, যেখানে বলা আছে যে কি কি এডিশনাল ইনফরমেশন ক্যারি করতে পারে IPv6 এর ডেটাগ্রামের এক্সটেনশন হেডার। hop by hop option, router header, fragment header, destination option header, authentication header, encryption header. সো এই জিনিসগুলো হচ্ছে তোমার এক্সট্রা কিছু কাজ যেটা IPv6 হেডারের মাধ্যমে এক্সটেনশন দিয়ে আমরা করতে পারি, যেটা কিন্তু IPv4 এ ছিল না। সো দিস ইজ আ নিউ থিং ইন IPv6। বুঝে গেছে? বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, সেখানে পার্পল কালারের যে ফিল্ডগুলো দেয়া আছে, এই ফিল্ডগুলো IPv4 এ আছে কিন্তু IPv6 এ নাই। এটাই বোঝাইছে যে IPv4 এ এমন অনেক শব্দ ছিল বা অনেক অনেক ফিল্ড ছিল হেডারে, যেগুলা IPv6 এ রাখা হয় নাই। ওকে, সো এখন IPv6 অ্যাড্রেসটা কিভাবে জেনারেট করা হয় আমি সেটা দেখব। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করো। সো টোটাল হচ্ছে আমার 128 বিটের আমার ডেটা, 128 বাইনারি বিট। সো আমি এটাকে যদি বাইনারিতে লিখি 128 বিট, তাহলে এভাবে করে আসবে। এখন IPv6 অ্যাড্রেস লেখার নিয়ম হচ্ছে এটা হেক্সাডেসিমালে আমরা কোলন দিয়ে সেপারেট করে করে লিখি। এখন হেক্সাডেসিমাল দিয়ে কোলন দিয়ে সেপারেট করে লিখি 16 বিট করে। যেমন এখানে ফার্স্টে যে ভ্যালুটা সেটা হচ্ছে 2001। হ্যাঁ, তো এটা যদি আমি হেক্সাডেসিমালে লিখি, আমি যদি ভেঙে লিখি, হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটে লেখা, তার মানে এই যে 2001টা আসলে কি 1 2 3 4, এটা হচ্ছে 2, তারপর হচ্ছে 0 1 2 3 4, তারপর আবার 0 1 2 3 4, তারপর হচ্ছে 1 0 0 0 1। এই যে আমি একটা ভ্যালু লিখলাম বাইনারিতে, এটাকে আমি যদি হেক্সাডেসিমালে লিখতে চাই তাহলে আমার রিপ্রেজেন্টেশনটা হবে এভাবে। আমরা তো জানি এটা, তাই না? হেক্সাডেসিমাল তো আমরা বুঝছি, আমরা যখন নাম্বার ফরম্যাট করছি তখন তো মনে আছে হেক্সাডেসিমাল কিভাবে লিখতে হয়। সো দেখো, এই টোটাল 128 বিটে IPv6 অ্যাড্রেসটাকে আমরা যদি ব্লকে লিখি, তাহলে প্রত্যেকটা ব্লকে কি হবে, হেক্সাডেসিমালে লিখতে হবে এইভাবে করে। এবং আমি সেটাকে যদি আসলে বাইনারিতে লিখি, তাহলে প্রত্যেকটা হেক্সাডেসিমালের ভ্যালু 4 বিট করে রিপ্রেজেন্টেশন করে। তাহলে ব্যাপারটা আসতেছে এরকম, প্রথম হচ্ছে 2001, তারপর হচ্ছে 00000, তার মানে এখানে কয়টা জিরো আছে, 16টা। তারপর হচ্ছে 3238, তার মানে 3238, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমালে লেখা। আমি যদি এটাকে বাইনারিতে লিখতে চাই তাহলে কত হবে বলো তো, 0011, তারপরে 0010, তারপরে 0011, তারপরে 1000। বুঝে গেছে? এখন অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমাদের জিনিসটা খেয়াল রাখতে হবে, কতগুলো রুল আছে যে আমি কিভাবে রিপ্রেজেন্টেশন করব। তো সবার প্রথম রুলটা হচ্ছে যে আমার যদি IPv6 অ্যাড্রেসে লিডিং জিরোগুলা থাকে, তাহলে লিডিং জিরোগুলাকে আমি একটা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এই ভ্যালু হচ্ছে 2031, এটাকে ছোট করার কিছু নাই, বাট এই ব্লকের ভ্যালু হচ্ছে অল জিরো, মানে এখানে 16টা জিরো আছে, তো এই 16টা জিরো না লিখে আমি একটা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? এটা আবার লিডিং হতে হবে, মানে মাঝখানে ব্রেক থাকলে হবে না, মানে 0 1 2 3 এরকম যদি থাকে তাহলে আমি এটাকে 1 2 3 লিখতে পারি, কারণ এটা লিডিং জিরো। বাট যদি ভ্যালুটা এরকম থাকতো 1 0 2 3, এটাকে কিন্তু আমি 1 2 3 লিখতে পারতাম না, কারণ এটা মাঝখান দিয়ে ব্রেক হচ্ছে। বুঝে গেছে? 0 1 2 3 হচ্ছে 123, বাট
1023কে তো আমি 123 লিখতে পারি না। ক্লিয়ার কথাটা? মানে সামনে জিরো থাকলে ওইটা জাস্ট বাদ দিতে পারবো। সামনে মানে মানে মাঝখানে ব্রেক করা যাবে না, এটাও তো 2 এর সামনে, তাই না? তো এটা তো বুঝতে মাঝখানে। পারছি। সো মানে যে সোজা কথা, একক দশক শতকের নিয়মে আর কি, 1000 আর এইটা, এই দুটা জিনিস তো একই, তাই না? তো আমি এটা এটা না লিখলেও পারি। সো লিডিং জিরো হইলে, যদি সেটা কন্টিনিউয়াস হয়, সামনের দিকে হয়, তাহলে আমি এটাকে জিরো দিয়ে লিখতে পারি। বাট 130F এটাকে এটাই লিখতে হবে। আবার এটা খেয়াল করো, 09C0, এটাকে কিন্তু 09C লিখতে পারবো না। এই জিরোটা কিন্তু আমার লিখতে হবে, তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা লিডিং সামনের দিকে জিরো, এমএসবি সাইডের জিরো, সো আমি এটাকে বাদ দিয়ে 9C0 আমার একই ভ্যালু রিপ্রেজেন্ট করবে। আমি জাস্ট একটু ছোট করা আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে Yes. ফার্স্ট রুল। এরপরে যদি এরকম লিডিং জিরো অনেকগুলা থাকে তাহলে কি হবে? সেকেন্ড রুলটা একটু কনফিউজিং, একটু খেয়াল করো। যে any single contiguous string of one or more 16-bit segments consisting of all zero can be represented once with a double colon. তো একবার তুমি শুধু ডাবল কোলন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এখানে যে ভ্যালুটা আছে 1080, এরপরে কোলন দিয়ে আরেকটা ব্লক 000। সো এখানে যেহেতু চারটা জিরো ছিল, চারটা জিরোকে আমি একটা জিরোতে লিখছি, এরপর আবার চারটা জিরো, এটাকে আমি ছোট করে একটা জিরোতে লিখছি, এরপর আবার চারটা জিরো, এটা ছোট করে একটা জিরোতে লিখছি। সো টোটাল হচ্ছে আমার 128 বিট। তাহলে প্রত্যেকটা ব্লকে কয়টা বিট করে আছে বলো তো? এখানে এক একটা ব্লকে কয় বিট করে আছে? 16 বিট না? Yes. হ্যাঁ। তো 16 এই 16 × 32, 3 × 16 = 48, 4 × 16 = 64, 5 × 16 = 80, আর এই বাকিটা হচ্ছে টোটাল যোগ করে 128। এখন আমি যদি এটাকে আরো ছোট করতে চাই, এটা কি ছোট করা যায়? হ্যাঁ যায়। ছোট করার একটা নিয়ম আছে, এটাই এখন দেখবো। আচ্ছা, এখানে দেখো, এখানে তিনটা ব্লকে পরপর কি আছে? সব জিরো না? আচ্ছা, এই তিনটা ব্লককে আমি অ্যাড করে ডাবল কোলন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা দিয়ে বুঝাবো যে আমার এখানে যতগুলা ভ্যালু আছে সবগুলা জিরো। তাহলে দেখো 1080, তারপর এই তিনটাকে আমি একবারে ডাবল কোলন দিয়ে রিপ্রেজেন্ট করছি, তারপরে এইট, এটা এত এত, আবার এইটা দেখো এখানে কন্টিগিউয়াস হচ্ছে কত? জিরো আছে। তাহলে এই সবগুলা জিরোকে আমি ডাবল কোলন দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে দেখো এখানে আমি কয়টা, 16 × 16, 16 × 32, 348, এই 48টা কন্টিগিউয়াস জিরোকে আমি একটা ডাবল কোলন দিয়ে বলছি। এখানে কয়টা জিরো আছে? 16 × 16, 16 × 32, 3 × 16, 48, 4 × 16, 64, 5 × 16, 80, 6 × 16, 96। তার মানে 96টা শূন্যকে আমি একটা ডাবল কোলন দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখানে কি সবগুলাকে, শুধু লাস্টেরটা বাদ দিয়ে সবগুলাকে একটা ডাবল কোলন, আর এখানে 128টাকেই আমি ডাবল কোলন দিয়ে রিপ্রেজেন্ট করছি। বোঝা গেছে? তার মানে আমি ডাবল কোলন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো কখন? যখন কন্টিনিউয়াস জিরো থাকবে, মাঝখানে ব্রেক হওয়া যাবে না। ঠিক আছে? এখন একটা প্রবলেম হচ্ছে যে এখানে তো কন্টিনিউয়াস আছে, তাই আমি এভাবে বুঝাইছি যে এইটা এই, যেমন এখানে আমি এই ভ্যালুটা দেখে বুঝতে পারবো না যে এখানে কয়টা জিরো আছে। কিভাবে বুঝবো? কারণ এই অক্টেটে আছে 16 বিট, এই অক্টেটে আছে 16 বিট, তাহলে বাকিটা 108, বাকি 128 বিটের এখানে সবগুলাই হচ্ছে কি আমার জিরো। তার মানে এখানে 96টা জিরো আছে। এটা তো বোঝা যায়, তাই না? কথাটা কি বুঝতেছো? মিস মিস স্ক্রিনটা একটু স্টাক অবস্থায় আছে। স্ক্রিন স্টার্ট Yes. আছে? আচ্ছা, মানে স্ট্রিমিংটা ল্যাগ স্ট্রিমিং করতেছে। আছে। আচ্ছা, একটু দাঁড়াও 1 মিনিট। এখন দেখতে পাও? দেখা যাচ্ছে আমার। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমি কোলনের
ডাবল কোলন দিয়ে যখন রিপ্রেজেন্ট করতেছি তো আমি আসলে বের করতে পারতেছি যে আমি ডাবল কোলন দিয়ে কয়টা জিরোকে আমি একবার রিপ্রেজেন্ট করতেছি। কখনো হতে পারে এটা 16টা, কখনো হতে পারে এটা 32টা, বা কখনো হতে পারে এটা 96টা। বাট ডাবল কোলন দিয়ে যে রিপ্রেজেন্ট করব সেটা আমি একবারই রিপ্রেজেন্ট করব, নয়তো কি হবে আমার কনফিউশন হবে। কনফিউশনটা কিভাবে হবে দেখো, এই যে এই রিপ্রেজেন্টেশন বুঝছো যে আমি কিভাবে করলাম? মানে কন্টিনিউয়াস জিরো থাকলে আমি সেটাকে ডাবল কোলন দিয়ে রিপ্রেজেন্ট করে বুঝাবো যে এখানে যা বিট আছে সবই জিরো, আর বাকিগুলা ভ্যালু আমি লিখলাম। বাট হোয়াট ইফ যদি আমার ভ্যালুটা এরকম থাকতো? এটা হতে পারে না যে আমার জিরোটা কন্টিগিউয়াস না, এখানে কিছু জিরো আছে আবার এখানে কিছু জিরো আছে, তাহলে কি আমি দুইবার ডাবল কোলন ইউজ করব? না। দুইবার ডাবল কোলন ইউজ করলে আমি বুঝতে পারবো না যে আমি আসলে কয়টা জিরোকে ডাবল কোলন দিয়ে আসলে রিপ্রেজেন্ট করছি। এটার জন্যই বলছে যে ইউ ক্যান রিপ্রেজেন্ট অনলি ওয়ান্স উইথ আ ডাবল কোলন। কারণ এখানে আমি যদি দুইবার ডাবল কোলন দিয়ে ইউজ করি তাহলে এখানে কত বিট আছে? 16 বিট, এখানে 16 বিট, এখানে 16 বিট, এখানে 16 বিট, তাই না? তার মানে 64 বিটের ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছি। আর যে ডাবল কোলন দিয়ে এখানে দুইবার বসাইছে, তার মানে বাকি যে 64টা জিরো, এই 64টা জিরো এখানে কয়টা আর এখানে কয়টা, এটা কি আর বোঝা যায়? দুইবার যদি ইউজ করি বোঝা কিন্তু যায় ইয়েস। না। সেজন্য দুইবার ডাবল কোলন ইউজ করা যাবে না, কারণ দুইবার ডাবল কোলন ইউজ করলে এটা রিপ্রেজেন্টেশন কি হইতে পারে যে শূন্য এখানে এতগুলো আছে অথবা এখানে এতগুলো আছে, তাই না? বোঝা গেছে? আবার এখানে তিনটাও থাকতে পারে, এখানে একটা থাকতে পারে, এখানে একটা থাকতে পারে, এখানে চারটা থাকতে পারে। মিস এগুলা কনফিউজিং হয়ে যায়, তিনোটাই হইতে পারে। কনফিউশন হয়ে যায় কারণ এই তিনটা যে কোনো একটা তো হতে পারে, তাই না? তাই এরকম করা যাবে না। তুমি ডাবল কোলন যদি এক্ষেত্রে ইউজ করো, এখানে তুমি ডাবল কোলন ইউজ করতে পারবা না। বোঝা গেছে? সো একটা আইপি রিপ্রেজেন্টেশনে ডাবল কোলন শুধুমাত্র একবারই সম্ভব, কারণ নয়তো নাম্বার অফ জিরো কয়টা আছে সেটা বের করা সম্ভব না। এটাই হচ্ছে রুল, নয়তো অ্যাম্বিগুয়াস হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। এরপরে যেটা বলছে যে IPv6 অ্যাড্রেসে আমরা যেমন IPv4-এ সাবনেট মাস্ক ইউজ করতাম, যে 255.255.255.0, IPv6 অ্যাড্রেসে সাবনেট মাস্ক আমরা কখনো লিখি না, সবসময় আমরা প্রিফিক্স লেন্থ লিখি। যেমন প্রত্যেকটা অ্যাড্রেসের শেষে যদি স্ল্যাশ দিয়ে একটা ভ্যালু দেওয়া থাকে, সেটা দিয়েই আমরা বুঝবো যে হাউ মেনি নেটওয়ার্ক বিটস আর দেয়ার। সো সবসময় আমরা তার যে প্রিফিক্স লেন্থ বা নেটওয়ার্ক বিটটা স্ল্যাশ নোটিফিকেশন বা স্ল্যাশ নোটেশন দিয়েই আমরা বোঝাবো। এখানে কখনো এই ওয়েতে সাবনেট মাস্ক বা প্রিফিক্স লেন্থটা লেখা হয় না। সো যদি দেয়া থাকে যে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এত /64, দ্যাট মিনস প্রথম থেকে 64 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক বিট, আর বাকি 64 বিট হচ্ছে আমার হোস্ট বিট। তাহলে আমার এই আইপি অ্যাড্রেসটা যদি দেয়া থাকে এবং এখানে বলছে যে 64 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক বিট, তাহলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? এই যে এই 64 বিট যা আছে তাই দেখে নেটওয়ার্ক বিটকে সব জিরো করছে, এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর লাস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে? নেটওয়ার্ক বিট যা আছে তাই দেখে হোস্ট বিটকে অল ওয়ান করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। সো দিস ইজ মাই অ্যাড্রেস রেঞ্জ। বুঝে গেছে? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাইপস অফ আইপি অ্যাড্রেস। IPv6-এ কত রকমের অ্যাড্রেস আছে? ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট। সো ইউনিকাস্ট আমরা জানি যেটা কি, যে একটাই সোর্স হবে এবং ওই অ্যাড্রেস দিয়ে আমি যখন ডেটা পাঠাবো তখন শুধুমাত্র সে একটা ডেস্টিনেশনেই যাবে। এটা হচ্ছে ইউনিকাস্ট, একজনই সোর্স একজনই ডেস্টিনেশন। মাল্টিকাস্ট মানে একজন সোর্স বাট ওই ডেটাটা গ্রুপ অফ পিপলের কাছে যাবে। আর এনিকাস্ট এখানে একটা নতুন আইডিয়া। এনিকাস্ট বলতে বোঝাচ্ছে যে সোর্স একজনই হবে, বাট ওই প্যাকেটটা রিসিভ করতে পারে মাল্টিপল পিপল, বাট রিপ্লাই দিবে শুধুমাত্র একজন। আচ্ছা, এটার একটা সহজ এক্সাম্পল হচ্ছে, ধরো আমরা যখন ধরো কোনো গুগল সার্ভার ইউজ করতেছি বা google.com-এ যাইতে চাচ্ছি। সো গুগলের অনেকগুলো সার্ভার আছে যেগুলো রেপ্লিকেটেড করা আছে। সো আমরা কার থেকে রিপ্লাই পাবো?
যেটা সবচেয়ে আমাদের নিয়ারেস্ট। সো সোর্স এনিকাস্ট অ্যাড্রেসটা এমন হবে যে সেই অ্যাড্রেসটা মাল্টিপল গুগল সার্ভার রিসিভ করতে পারে, যে আমার বাসার আশেপাশে যতগুলো গুগল সার্ভার আছে, ধরো ইন্ডিয়াতে আছে বা সিঙ্গাপুরে আছে বা মালয়েশিয়া আছে, যে কোনো একটা জায়গাতে সে যাবে এবং আমাকে রেসপন্স দিবে, কিন্তু পাবে তারা সবাই। সেও পাইতে পারে, এও পাইতে পারে, এও পাইতে পারে, যে কোনো আমি একটা গুগল সার্ভার থেকে রেসপন্স পাইতে পারি। যে মাল্টিপল রিসিভার থাকবে, যে মালয়েশিয়ার গুগল সার্ভারও রিসিভ করতে পারে, সিঙ্গাপুরেরও পারে, অথবা ইন্ডিয়ারও পারে। বাট আমি রেসপন্স পাবো কোনটার? আমার পয়েন্ট সাইড থেকে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে, যার কাছ থেকে আমি সবচেয়ে সহজে রিপ্লাই পাবো, সে আমাকে শুধুমাত্র একজন রিপ্লাই দেবে। মানে আমার প্যাকেটটা রিসিভ করতে পারে তিনজন, বাট রিপ্লাই দেবে শুধুমাত্র একজন, যে আমার সবচেয়ে নিয়ারেস্ট। সেটা ইউনিকাস্ট হচ্ছে এটাই, যে সেন্ড গ্রুপ অ্যাড্রেস দ্যাট ক্যান রিসিভ মাল্টিপল কম্পিউটার বাট রিসিভ ওয়ান কম্পিউটার। ক্লিয়ার? বুঝে গেছে? আচ্ছা, এরপরে যেটা আছে IPv6 এর ব্রডকাস্ট অ্যাড্রেস। IPv6 এর ব্রডকাস্ট না বলে বলা হয় যে অল নোড মাল্টিকাস্ট। এটা মানে হচ্ছে একই পারপাস। অল নোড মাল্টিকাস্ট বলতে বোঝাচ্ছে নেটওয়ার্কে যারা আছে তারা সবাই পাবে, দ্যাট মিনস ইট ইজ ওয়ান কাইন্ড অফ ব্রডকাস্ট। সো ব্রডকাস্ট শব্দটা ইউজ না করে এখানে ইউজ করা হয় অল নোড মাল্টিকাস্ট। এরপরে যে অ্যাড্রেসটা আছে, যেটা বললাম যে ইউনিকাস্ট অ্যাড্রেস, ইউনিকাস্ট অ্যাড্রেসে IPv6 এ অনেক রকম আছে। যে ফার্স্ট সেটা হচ্ছে ইউনিকাস্ট গ্লোবাল অ্যাড্রেস। ইউনিকাস্ট গ্লোবাল অ্যাড্রেস মানে হচ্ছে এটা ইউনিকাস্টের ক্ষেত্রে ইউজ করা হয়, মানে একটা সোর্স এবং একটাই ডেস্টিনেশন। বাট এটা যেহেতু গ্লোবাল, সো এটা পাবলিক নেটওয়ার্কে শুধুমাত্র এটা ইউজ করা হয়। এবং এই অ্যাড্রেসটা IANA, মানে যে ইন্টারনেট যে অথরিটি, তারা শুধুমাত্র এটা অ্যাসাইন করতে পারে। তো এই অ্যাড্রেসের রেঞ্জ হচ্ছে এই ভ্যালু থেকে শুরু, 200000/3। সো যদি কোনো দেখো আইপি অ্যাড্রেস 200000 থেকে শুরু হচ্ছে, তাহলে বুঝবা এটা হচ্ছে ইউনিকাস্ট গ্লোবাল অ্যাড্রেস। ঠিক আছে? এটাকে পাবলিক অ্যাড্রেসও বলা হয়। সো সবসময় তার ব্লক প্রিফিক্সটা শুরু হবে 2000 থেকে, এর পরবর্তীতে বাকিগুলো জিরো। এটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস বলা হয়। ঠিক আছে? আরো কিছু অ্যাড্রেস আছে যেটা আমরা একটু পরে দেখব। সো বেসিক্যালি প্রত্যেকটা অ্যাড্রেসেরই দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন আর একটা হচ্ছে হোস্ট পোর্শন। এইখানে হোস্ট পোর্শনকে বলতেছে ইন্টারফেস আইডি, আর নেটওয়ার্ক পোর্শন হচ্ছে তোমার ফিক্সড, যেটা আমরা রাউটার থেকে পাবো। আমাদের রাউটার তার আইএসপি থেকে পাবে, আইএসপি তার উপরের হায়ার লেভেল থেকে পাবে। সো আমাদের হাতে যে পোর্শনটা আছে সেটা হচ্ছে এই ইন্টারফেস আইডির 64 বিট, যেটা আমরা ভ্যালুটা আমাদের মতন করে ইনিশিয়ালাইজ করতে পারবো বা অ্যাসাইন করতে পারবো। বাট এই যে নেটওয়ার্ক পোর্শন, পার্পল পোর্শনের যে ভ্যালুটা, এটা কখনো এটা আমাদের হাতে নেই, এটা আমরা রাউটার থেকে যেটা পাবো সেটাই আমাদেরকে ইউজ করতে হবে। সো এইটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি ইন্টারফেস আইডিটা, এটা আমরা একটু পরে দেখবো, একটা ম্যাথ আছে সেখানে দেখবো যে ইন্টারফেস আইডি কিভাবে তৈরি হয়। তো এখন দেখো যে গ্লোবাল ইউনিকাস্ট যে অ্যাড্রেসটা, যার 64 বিট হচ্ছে নেটওয়ার্ক বিট এবং 64 বিট হচ্ছে হোস্ট বিট। 64 বিট নেটওয়ার্ক বিটের পোর্শনটা আসলে কোত্থেকে আসছে এটা এখানে একটু এক্সপ্লেন করা হয়েছে। সো যা ইন্টারনেট অথরিটি যে টাস্ক ফোর্স আছে বা যে অর্গানাইজেশনটা আছে, তো সেটা হচ্ছে আইক্যান। সো সবার প্রথমে আইক্যান রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রিকে কিছু আইপি ভ্যালু প্রোভাইড করে, সেখান থেকে লোকাল ইন্টারনেট রেজিস্ট্রিতে কিছু ভ্যালু প্রোভাইড করে। এরপরে ইট কামস টু আইএসপি, দেন ইট কামস টু সাইট, তারপরে সাবনেট, দেন কামস ডিভাইস। তো দিস ইজ দ্য হায়ারার্কি, মানে আপার লেয়ার থেকে একদম উপর থেকে, একদম টপ থেকে একদম বটম পর্যন্ত কার জন্য কত বিট অ্যাসাইন করা, এটা এখানে বলা হয়েছে। সো আমি যদি বলি যে এখানে 64 বিট নেটওয়ার্ক বিট পোর্শনের মধ্যে 48 বিট হচ্ছে গ্লোবাল রাউটিং প্রিফিক্স। এটা হচ্ছে তোমার ইন্টারনেট অথরিটি থেকে ভাগ করে দেওয়া, যে 48 বিটের কোন ভ্যালু কোত্থেকে আসবে। ঠিক আছে? সো যে এই যে রেড পোর্শনটা দেখতেছো না, এই যে রেড পোর্শনটা যেটা 48 বিট, এটা হচ্ছে তোমার ফিক্সড এই জন্য, এই কারণে, হ্যাঁ, যেটা আইক্যান থেকে ইন্টারনেট রিজিওনাল রেজিস্ট্রি, লোকাল রেজিস্ট্রি, আইএসপি, তারপরে সাইট, দ্যাট মিনস হচ্ছে তোমার এশিয়া মহাদেশের জন্য রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রির জন্য একটা ভ্যালু অ্যাসাইন করা, তার ভিতরে বাংলাদেশের জন্য আবার ভ্যালু অ্যাসাইন করা, আবার বাংলাদেশের ভিতরে আইএসপির জন্য ভ্যালু অ্যাসাইন করা। এরকম করে করে হায়ারার্কি হয়ে হয়ে এই ভ্যালুগুলো আসছে।
সো বেসিক্যালি এই ভ্যালুগুলোতে আসলে আমাদের ইউজার লেভেলের কোনো হাত নাই, উপরের থেকে আমাদের যে ভ্যালু দেয়া হয়েছে আমরা আইপি অ্যাড্রেসের ফার্স্ট 48 বিটে ওই ভ্যালুটাই ইউজ করব। ঠিক আছে, বোঝা গেছে কি বলছি? সো নেক্সট কামস হচ্ছে 48 বিটের পরে হচ্ছে তোমার 16 বিট। সো 64 বিটের বাকি 16 বিট হচ্ছে সাবনেট আইডি ডিফাইন করে, এবং তারপরে ইয়েলো পার্টটা যেটা যেটা হচ্ছে ডিভাইস, এটা হচ্ছে আমাদের হাতে আছে, ইউজার এই ভ্যালুটা নিজের ইচ্ছা মতন দিতে পারে। ইন্টারফেস আইডিটা সম্পূর্ণই আমাদের হাতে, দ্যাট মিনস আমাদের ডিভাইসের হাতে বা ইউজারের হাতে, যেটা আমরা আমাদের মতন করে এই ভ্যালুটা অ্যাসাইন করতে পারি। বাট ফার্স্ট 64 বিটে ইউজারের কোনো হাত নাই। ঠিক আছে, এটা তোমার আইক্যান থেকে আসে, ইন্টারনেট অর্গানাইজেশন থেকে আসছে। সো যখন আমরা গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস ইউজ করতেছি, সো এখানে দেখো ছোট ছোট ভাগ করে দেখানো হয়েছে যে রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রির প্রথম 23 বিট হচ্ছে তাদের পোর্শন থেকে আসছে, এরপরে লোকাল ইন্টারনেট রেজিস্ট্রি এবং আইএসপি থেকে তারপরের 32 বিট, তারপরে 48 পর্যন্ত মানে 32 থেকে 48 বিট হচ্ছে সাইট থেকে আসছে, দেন সাবনেটের পার্ট হচ্ছে বাকি 16 বিট। সো এই গেল টোটাল হচ্ছে 48 বিট। ঠিক আছে, এটা জাস্ট জানার জন্য, যদি পরীক্ষায় আসে যে রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রির জন্য IPv6 অ্যাড্রেসের 128 বিটের মধ্যে কত বিট অ্যাসাইন করা, তখন তুমি বলবা 23 বিট। কোন 23 বিট? এমএসবি সাইট থেকে 23 বিট। সো আর তারপর লোকাল ইন্টারনেট রেজিস্ট্রির জন্য কত বিট অ্যাসাইন করা, তুমি বলবা 24তম বিট থেকে 32তম বিট পর্যন্ত। বুঝে গেছে? ক্লিয়ার? ওকে। সো আরো কয়েকটা স্পেশাল অ্যাড্রেস আছে এখানে, যেটা দেখানো হয়েছে যে একটা হচ্ছে আনস্পেসিফাইড অ্যাড্রেস, যেটা হচ্ছে অল জিরো দিয়ে ডিনোট করা হয়, এই যে :/128। এইটা মানে হচ্ছে এটা একটা স্পেশাল অ্যাড্রেস, যখন আমার রাউটারের না, যখন কোনো ডিভাইসের, স্পেশালি যখন যে কোনো হোস্টের কোনো আইপি অ্যাড্রেস নাই। ঠিক আছে, যখন আমি নিজেকে রেফার করতে চাই, ধরো আমি একটা নেটওয়ার্কে ঢুকতে চাচ্ছি, বাট আমার এই মুহূর্তে কোনো আইপি অ্যাড্রেস নাই, তখন আমি কোন অ্যাড্রেসটা ইউজ করব? তখন আমি এই অ্যাড্রেসটা ইউজ করব। ইট ইজ ইউজড ইন আ হোস্ট টু রেফার দ্য হোস্ট ইটসেলফ। ঠিক আছে, যখন হোস্ট তার নিজের অ্যাড্রেস জানে না, তখন সে এই অ্যাড্রেসটা ইউজ করতে পারে ইনিশিয়ালি। ধরো কোনো সফটওয়্যার তুমি লগ ইন করতেছো বা সফটওয়্যার ইনস্টলেশন পারপাসে, যখন তোমার পিসিতে কোনো আইপি অ্যাড্রেস নাই, তখন তুমি কোন অ্যাড্রেসটা ইউজ করবা? এই অ্যাড্রেসটা ইউজ করবা। দেন কামস হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস। লুপব্যাক অ্যাড্রেস হচ্ছে টেস্টিং পারপাসে ইউজ করা হয়, তুমি তোমার ডিভাইসে সব কিছু ঠিক মতন অপারেশন করতেছে কিনা, তুমি নিজের ডিভাইসটাকে চেক করতে চাও, তখন তুমি লুপব্যাক অ্যাড্রেস ইউজ করবা। সো IPv6 এর লুপব্যাক অ্যাড্রেস হচ্ছে :1/128, মানে 127টা বিট হচ্ছে তোমার জিরো, আর 128তম বিটটা হচ্ছে ওয়ান, সেটা হচ্ছে এই ভ্যালুটা। বুঝা গেছে? IPv4 এর লুপব্যাক অ্যাড্রেস ছিল 127.0.0.1, আর IPv6 এর জন্য হচ্ছে শুধু এই ভ্যালুটা। দেন কামস ইউনিক লোকাল ইউনিকাস্ট অ্যাড্রেস। কিছু কিছু অ্যাড্রেসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে অ্যাসাইন করা, যেটা আসলে কি টাইপের অ্যাড্রেস সেটা ডিফাইন করে। যেমন FC00:7, এটা দিয়ে বোঝাচ্ছে যে এই আইপি অ্যাড্রেসটা শুধুমাত্র গ্লোবালি ইউজ হবে এবং এটা ইউনিকলি ইউজ হবে, মানে এই অ্যাড্রেসটা কখনো লোকালি ইউজ করা যাবে না, এবং গ্লোবালি যদি একজন এটা ইউজ করতে থাকে, পৃথিবীর আর কেউ এই অ্যাড্রেসটা ওই মুহূর্তে ইউজ করতে পারবে না। তো ওই অ্যাড্রেসের রেঞ্জগুলো কত থেকে শুরু? এই যে এত থেকে, FC00 থেকে শুরু। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইউনিক লোকাল ইউনিকাস্ট অ্যাড্রেস। মানে এটা একটা লোকাল ইউনিকাস্ট অ্যাড্রেস হবে, লোকালি ইউজ হবে এই অ্যাড্রেসটা, বাট এটা হচ্ছে ইউনিক, মানে আমি যদি আমার প্ল্যানে ইউজ করি, পৃথিবীর আর কেউ ওই মুহূর্তে এই ভ্যালুটা ইউজ করতেছে না। এরপর হচ্ছে লিঙ্ক লোকাল ইউনিকাস্ট অ্যাড্রেস। এটা মানে হচ্ছে IPv4 এর যে প্রাইভেট অ্যাড্রেস ছিল না, ওইটাই হচ্ছে এটা। লিঙ্ক লোকাল ইউনিকাস্ট অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে যে আমি আমার বাসার লাইনে ইউজ করতে পারি এটা, আবার তুমি তোমার বাসার লাইনে ওইটা ইউজ করতে পারো, এটা হচ্ছে লোকালি ইউজ হবে। ঠিক আছে,
এবং এই অ্যাড্রেসটা রাউটার কি করে না, ফরওয়ার্ড করে না, কারণ এটা যেহেতু লোকালি ইউজ করতেছে, তার মানে আমি আমার বাসাতে ইউজ করতে পারি, তুমি তোমার বাসাতে ইউজ করতে পারো, আরেক দেশের আরেকজন তার বাসাতে ইউজ করতে পারে। সো দিস অ্যাড্রেস রাউটার ফরওয়ার্ড করবে না। সো এটা বলতে পারো এটা একটা প্রাইভেট অ্যাড্রেস। IPv6 এর প্রাইভেট অ্যাড্রেসের রেঞ্জ হচ্ছে FE80:10 থেকে শুরু। ঠিক আছে, বুঝছো কি বলছি? ওকে। সো এখানে স্কোপগুলো বলা আছে যে IPv6 এর ইউনিকাস্ট অ্যাড্রেসের স্কোপ কি। গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে এটা তার স্কোপটা হচ্ছে গ্লোবাল, পৃথিবীর যে কোনো জায়গায় এটা পাবলিকলি ইউজ করা যাবে। ইউনিক লোকাল অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে এই অ্যাড্রেসটা ইউনিক, দ্যাট মিনস একটা সময় একটা জায়গাতে ইউজ করতেছে, বাট এটা শুধুমাত্র তোমার লোকাল নেটওয়ার্কের জন্য ইউজ করবা। যেমন তোমার কোনো নির্দিষ্ট অর্গানাইজেশন বা অফিস, সেক্ষেত্রে তুমি লোকালি এটা ইউজ করতেছো, বাট ইট ইজ ইউনিক, ওই মুহূর্তে এটা আর কেউ ইউজ করতেছে না। লিঙ্ক লোকাল অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে এটা শুধুমাত্র নিজের নেটওয়ার্কে ইউনিক, দ্যাট মিনস এটা একটা প্রাইভেট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা যে কেউ তার ল্যানে ইউজ করতে পারে। ঠিক আছে, এটা ইউনিক হইতে হবে না, মানে আমি যদি ইউজ করতে থাকি তাহলে তুমিও ইউজ করতে পারবা তোমার ল্যানে। এটা হচ্ছে তিনটা তার স্কোপ, একটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট, একটা হচ্ছে ইউনিক লোকাল, একটা হচ্ছে লিঙ্ক লোকাল। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেস। তো মাল্টিকাস্ট অ্যাড্রেসের ভ্যালু হচ্ছে অল ওয়ান দিয়ে শুরু। আমরা যেমন IPv4 এ ব্রডকাস্ট পড়ছিলাম যে অল ওয়ান দিয়ে ডিনোট করে, সো IPv6 এ মাল্টিকাস্ট অ্যাড্রেসের ভ্যালু শুরু হচ্ছে এই যে 8টা ওয়ান দিয়ে, এফ অর এফ এফ, আমি যদি হেক্সাডেসিমালে বলি তাহলে এফ এফ। এফ এফ দিয়ে যে আইপি অ্যাড্রেসগুলো শুরু হবে IPv6 এ, তখন আমি বুঝবো যে এটা হচ্ছে একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস। ক্লিয়ার? সো মাল্টিকাস্ট অ্যাড্রেসেরও বিভিন্ন স্কোপ আছে যে আমি অ্যাড্রেসটা কোথায় ইউজ করব, এটা অনেকগুলো ভ্যারাইটি আছে। যেমন এই যে এখানে বিভিন্ন ভ্যালু এবং ফ্ল্যাগ দিয়ে ডিনোট করা আছে যে এই অ্যাড্রেসটা পার্মানেন্ট ইউজ হবে না ট্রানজিয়েন্ট, এটা কি নোড লোকালের জন্য না লিঙ্ক লোকালের জন্য না অর্গানাইজেশন লোকালের জন্য না গ্লোবালের জন্য। সো তুমি মাল্টিকাস্টিং আসলে কোন স্কোপে করতে চাচ্ছ, নিজের লিঙ্কের ভিতরে নাকি অর্গানাইজেশনের ভিতরে নাকি গ্লোবালি করতে চাচ্ছ, এটা দিয়ে আসলে তুমি ভ্যালু দিয়ে এখানে ডিফাইন করে দিতে পারবা যে তোমার মাল্টিকাস্ট অ্যাড্রেসের স্কোপটা কতটুকু। তো এখানে বলা আছে যে যে প্রথম 8 বিট থাকবে হচ্ছে তোমার অল ওয়ান, এরপরে ফ্ল্যাগ আছে 4 বিটের, এবং তারপরে 4 বিটের যে ভ্যালুটা এটাকেই বলা হচ্ছে স্কোপ, যে তোমার মাল্টিকাস্ট অ্যাড্রেসের স্কোপটা কতটুকু। যত ভ্যালু দেয়া থাকবে সেই অনুযায়ী তোমার স্কোপটা ডিফাইন করা হবে। বুঝা গেছে? আচ্ছা, আর এনিকাস্ট অ্যাড্রেস তো বললামই যে এটা রিসিভার মাল্টিপল সার্ভার হতে পারে, বাট রিপ্লাই করবে শুধুমাত্র একজন, যে হচ্ছে তোমার সবচেয়ে নিয়ারেস্ট। এবং এই জিনিসটা আসলে অটোমেটিক্যালি হয়। সো এনিকাস্ট অ্যাড্রেস হচ্ছে ইউজার লেভেলে আসলে অ্যাসাইন করা যায় না, এটা আসলে তোমার যারা ইন্টারনেটের সার্ভিস যারা প্রোভাইড করতেছে, যেমন ধরো রাউটাররা বা বড় বড় অর্গানাইজেশনরা, বিভিন্ন সার্ভাররা যেমন গুগল সার্ভার বা নেটফ্লিক্সের সার্ভার, তারা আসলে এই অ্যাড্রেসটাকে অ্যাসাইন করতে পারে। আমরা যারা একদম ইউজার লেভেলে আসি তারা কিন্তু এই অ্যাড্রেসটা অ্যাসাইন করতে পারি না, আমরা এখান থেকে সার্ভিস জাস্ট নেই, বাট এরা সার্ভিস কিভাবে প্রোভাইড করে এটা আমাদের আসলে অজানা, এটা ইউজারের স্কোপের বাইরে আসলে। ঠিক আছে, ওকে। সো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে IPv6 অ্যাড্রেস কিভাবে ম্যানেজ করা হয় এবং IPv6 অ্যাড্রেসের বাকি অংশটা কিভাবে তৈরি করা হয়। আমরা এতক্ষণ কি দেখছি যে দুইটা ভাগ আছে আইপি অ্যাড্রেসের, 64 বিট হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর 64 বিট হচ্ছে হোস্ট পার্ট। তো 64 বিট নেটওয়ার্ক পার্ট এটা আমরা রাউটার থেকেই পাই, রাউটারই আমাদের বলে দিবে যে 64 বিট সে কিভাবে পাইছে, এটাতে আমাদের হাত নাই, এটা উপরের অর্গানাইজেশন থেকে আসছে। বাট পরের যে 64 বিট যেটা ইন্টারফেস আইডি, এইটা আমরা আমাদের মতন করে অ্যাসাইন করতে পারি, এবং এটা অ্যাসাইনমেন্টটা কিভাবে হয় এটা আমরা শিখবো। তো এখানে সিসকো রাউটারে কিভাবে কনফিগার করতে হয় এটা একটা এক্সাম্পল দেয়া আছে। যেমন তুমি রাউটারে যদি IPv6 এনেবল করতে চাও তাহলে সবার প্রথমে যে কনফিগারেশনের ভিতরে ঢুকে লিখতে হবে IPv6 ইউনিকাস্ট রাউটিং, এটা লিখলে তোমার রাউটারটা IPv6 এনেবল হবে।
দেন এটা হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন কিভাবে করবো, যে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এত এবং প্রিফিক্স লেন্থ হচ্ছে এত, মানে তুমি একটা ইন্টারফেসে আইপি দিলা, দেন তুমি রাউটারটাকে IPv6 এনাবল করলা, ঠিক আছে, সে যেন লিঙ্ক লোকালি IPv6 এনাবল হয়। তো এটা জাস্ট সিসকোতে আমরা প্যাকেট ট্রেসারে কিভাবে অ্যাসাইন করব সেটা একটা এক্সাম্পল এখানে দেয়া আছে। এখন আমরা দেখব যে আমরা কিভাবে IPv6 অ্যাড্রেস বানাতে পারি। সো আমাদের হাতে লাস্ট 64 বিট আছে, এই লাস্ট 64 বিটকে আমরা কিভাবে তৈরি করতে পারি IPv6 অ্যাড্রেস জেনারেট করার জন্য, সেটারই একটা টেকনিক হচ্ছে EUI64, ঠিক আছে, এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার। খেয়াল করো আমাদের কম্পিউটারে কি কি অ্যাড্রেস লাগে, একটা লাগে হচ্ছে আইপি অ্যাড্রেস আর একটা লাগে হচ্ছে ম্যাক অ্যাড্রেস। সো কেউ বলতে পারবো আমরা ম্যাক অ্যাড্রেসটা কোত্থেকে পাই? এনিবডি? হ্যালো, আসো কেউ? আমরা ম্যাক অ্যাড্রেসটা কিভাবে পাই? যে কোনো একজন একটু বলো। আচ্ছা না জানলে বলো জানি না। এনিবডি? আচ্ছা সত্যি জানো না ম্যাক অ্যাড্রেস কই পাওয়া যায়? এটা তো জানার কথা আসলে। আচ্ছা না জানলে তো আর কিছু করার নাই। ম্যাক অ্যাড্রেস কোথা থেকে আসে? ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমাদের ল্যান কার্ড নাম্বারটা, আমাদের যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে, সে আমরা যখন কম্পিউটার পারচেস করি সব সময় আমাদের একটা ল্যান কার্ড থাকে, আমাদের পিসি হোক বা ল্যাপটপ হোক যেটাই হোক। মিস ফিজিক্যাল অ্যাড্রেসটাই তো। রাইট, ফিজিক্যাল অ্যাড্রেসটা কই পাই? আমাদের ল্যান কার্ড নাম্বারটা, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করার সময় আমরা আমাদের ল্যান কার্ড নাম্বারটা আমাদের প্রোডাক্টের গায়েই লেখা থাকে, ঠিক আছে। সো সেই ল্যান কার্ড নাম্বার আমাদের হচ্ছে 48 বিটের, এটা কি আমরা জানি? ম্যাক অ্যাড্রেস যেটা, সো ম্যাক অ্যাড্রেস হচ্ছে 48 বিটের। এই 48 বিটের এই অ্যাড্রেসটাকেই আমরা ইউজ করব IPv6 হোস্ট অ্যাড্রেস তৈরি করার সময়। সো IPv6 অ্যাড্রেসের দুইটা পার্ট, 64 বিট হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর 64 বিট হচ্ছে হোস্ট পার্ট। 64 বিট নেটওয়ার্ক পার্টটা আমরা আমাদের রাউটার থেকে পাই, আর বাকি 64 বিট হোস্ট পার্টটা এটা আমরা তৈরি করতে পারি। তৈরি করার ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে ম্যাক অ্যাড্রেস ইউজ করে এই পার্টটা তৈরি করা। এখন ম্যাক অ্যাড্রেস হচ্ছে 48 বিটের, সো 48 বিট আমি সরাসরি বসাই দিলাম। সো বাকি যে বিটটা, বাকি আর কয় বিট বাকি থাকে? 64 থেকে 48 বিয়োগ করো, কত বিট বাকি থাকে? 16। 16। তাহলে এই 16 বিটটা কই পাবো? এই 16 বিটটা পাবো হচ্ছে একটা স্পেশাল ভ্যালু অ্যাড করে। যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, যেখানে বলা আছে যে ম্যাক অ্যাড্রেস হচ্ছে 00902717FC0F। সো এই অ্যাড্রেসটা আমরা IPv6 অ্যাড্রেসের হোস্ট পোর্শনে ইউজ করব, বাট আমাদের এখনো আরো 16 বিট বাকি আছে। তো এই 16 বিটটা পাওয়ার নিয়ম হচ্ছে সব সময় আমরা যদি EUI64 টেকনিক ইউজ করি, তাহলে আমরা FE এই 16 বিট আমরা অ্যাড্রেসের মাঝখানে অ্যাসাইন করব। কিভাবে? এই যে আমাদের ম্যাক অ্যাড্রেস আছে 48 বিট, তার 25তম বিট থেকে বাকি 16 বিট কত হয় বলো? এখানে কয় বিট আছে? 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, তাই না? তাহলে এখানে কত বিট? 24 বিট না? আবার এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে কত বিট? 24 বিট না? এই গেল 48 বিট। তাহলে ম্যাক অ্যাড্রেসের এই 48 বিটকে আমরা কিভাবে ইউজ করব? প্রথম 24 বিটের পরে যেই বাকি 16 বিটের জায়গা আছে সেখানে আমরা FE এই ভ্যালুটা অ্যাসাইন করব। বুঝছো? বুঝো নাই? কথাটা কি বুঝছো? মিস আবার একটু এক্সপ্লেন করেন তো। আচ্ছা, সো ম্যাক অ্যাড্রেস কত বিট? 48 বিট, ঠিক আছে। আমি এই 48 বিট কোড থেকে পাইলাম, আমার ল্যান কার্ড থেকে পাইলাম।
এখন এই 48 বিট থেকে আমাকে আইপি অ্যাড্রেস বানাইতে বলছে ইন্টারফেস আইডি। ইন্টারফেস আইডি হবে 64 বিটের। তো 64 বিটের মধ্যে 48 বিট তো আমি ম্যাক অ্যাড্রেস থেকে পাইলামই, বাকি 16 বিটে আমি কত ভ্যালু বসাবো? এফ 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 ই। এখানে 16 বিট আছে না, এই যে 4 একে 4, 4 দুনে 8, 3 4 12, 4 4 16। এই যে এই 16 বিটটা আমি এইখানে বসাবো। বোঝা গেছে? বুঝতে পারছি। তাহলে এখানে তাহলে কত থেকে কত মানে 25 নাম্বার পজিশন থেকে কত 40 নাম্বার পজিশন পর্যন্ত আমার এই ভ্যালুটা বসবে। বোঝা গেছে? তারপর এটা হচ্ছে 41তম পজিশন থেকে 64তম পজিশনে এই বাকি ভ্যালুটা বসবে। ক্লিয়ার? দেখো এখানে একটা এক্সাম্পল করে দেওয়া আছে, এটা হচ্ছে 0 থেকে 24তম বিটে এই ভ্যালুটুকু বসবে, 25 থেকে 40তম বিটে এফ 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 ই বসবে, আর 41 থেকে 64 বিটে বাকি 40 বিটের ভ্যালু বসবে। খেয়াল করো, ধরো তোমার কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা, এখানে কয় বিট আছে? 48 বিট। হ্যাঁ, কত বিট? 48। এই যে 16 একটা 16, 16 দুগুণে 32, 3 16 48। তাহলে এখানে তো 16 বিট আছে, তো হচ্ছে তোমার হেক্সাডেসিমাল, এটা খেয়াল রাখো। এখন EUI64 এর মাধ্যমে আমি যদি আমার IPv6 অ্যাড্রেসটা বানাই, তাহলে বানানোর নিয়ম হচ্ছে, সরি, বানানোর নিয়ম হচ্ছে, দেখো কি, প্রথমে ম্যাক অ্যাড্রেসটাকে সে ভেঙে লিখলো, হ্যাঁ, বাইনারিতে ভেঙে লিখছে 48 বিটকে। এখন এর যে 7 নাম্বার বিটটা, যে 1 2 3 4 5 6 7, 7 নাম্বার বিটটা এখানে কত আছে? 0। এই বিটটা অল্টার হবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে মুখস্থ নিয়ম। সো ম্যাক অ্যাড্রেস থেকে IPv6 অ্যাড্রেস বানানোর ফার্স্ট স্টেপ হচ্ছে, প্রথমে তুমি ম্যাক অ্যাড্রেসটাকে ভেঙে 48 বিটে লিখবা, এর মধ্যে এমএসবি সাইট থেকে 7 নাম্বার বিটটা অল্টার হবে। এর যদি 0 থাকে 1 হবে, 1 থাকলে 0 হবে। তো 7 নাম্বার বিটটা আমার এখানে 0 আছে, এটা 1 হবে, খেয়াল করো। এখন ম্যাক অ্যাড্রেস লেখার পরে আমার প্রথম 24 বিট, তাহলে প্রথম 24 বিট মানে কত? এখানে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, তার মানে এটা না? 4 একে 4, 4 দুগুণে 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। বোঝা গেছে কি বলছি? বুঝছো? 24 বিটে আমি ভাগ করতেছি। সো এটা হচ্ছে প্রথম 24 বিট, আর এইটুকু হচ্ছে পরের 24 বিট। বুঝছো? এই 24 আর এই 24। এই যে 4 একে 4, 8 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। বোঝা গেছে ম্যাক অ্যাড্রেসের ভাগটা? আচ্ছা, সো আমি ভাগ করলাম। সো প্রথমে প্রথম যে 24 বিট, তাহলে প্রথম 24 বিটে কি আছে? 0 0 0 0 0 বি, এতটুকু আছে না? এই যে তাহলে দেখো যে 0 0 0 0 0 বি, বুঝছো? তারপরে কি বসবে? তারপরে বসবে হচ্ছে এফ 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 ই। এই যে দেখো এফ 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 ই বসছে। তারপরে কি বসছে? বাকি 24 বিট। তো বাকি 24 বিটে কি আছে? 0A 2D 51। এই যে 0A, 0A 2D 51, বুঝছো? এই বসলো। নিয়মটা কি? নিয়ম হচ্ছে 7 নাম্বার বিটটাকে অল্টার করে দিতে হবে। 7 নাম্বার বিট 0 ছিল, 1 হয়ে গেল। তাহলে এই যে আমি 64 বিটের ভ্যালু পাইলাম, এটাই হচ্ছে আমার ইন্টারফেস আইডিটা, IPv6 এর ইন্টারফেস আইডি। তাহলে ম্যাক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেস কিভাবে বানাইলাম, বোঝা গেছে? সেটা কি সবসময় যে 7 নাম্বার বিটটা অল্টার করতে হবে? তোমার 7 নাম্বার বিটটা অল্টার করতে হবে, হ্যাঁ, এটা রুল। তাহলে ম্যাক অ্যাড্রেস থেকে আমি যদি EUI64 ইন্টারফেস আইডি তৈরি করতে চাই, সো দিস ইজ দ্য ওয়ে। সবার প্রথমে হচ্ছে 7 নাম্বার বিটটা অল্টার করবা, 24 বিটের ম্যাক অ্যাড্রেস লিখবা, মাঝখানে এফ 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 ই ঢোকাবা, তারপর আবার 24 বিটের ম্যাক অ্যাড্রেসটা বাকি অংশে অ্যাড করবা। তাহলে টোটাল 64 বিটে যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে এইটা। এই অংশটা তাহলে কোথায় বসবে? এই অংশটা বসবে হচ্ছে IPv6 এর ইন্টারফেস আইডি পার্টে। ক্লিয়ার?
বাবা দাদার টাকা লাগবে না? কি লেখাতে লাগবে না? বুঝি না, একটু আরেকবার বলো। কিছু বললা, আমি বুঝতে পারিনি এই কথাটা। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমি কিভাবে অ্যাড্রেস তৈরি করব। নেক্সট পার্ট হচ্ছে আইসিএমপি। এই টাইম ম্যানেজমেন্টে দরকার করলে আচ্ছা সকাল নেক্সট, সকাল গেলে ভালো আর কি, হোটেলে কাজও করতে সুবিধা হবে, আমরাও করতে। আচ্ছা তোমার মাইক্রোফোনটা একটু অফ করো, হ্যাঁ, যে কথা বলতেছো। আইসিএমপি হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। আমরা IPv6 এ যেরকম আইসিএমপির একটা অংশ দেখেছি, IPv4 এও আইসিএমপি আছে। সো এটা হচ্ছে IPv6 এর একটা ইন্টিগ্রেটেড পার্ট, যেটা হচ্ছে তোমার আলাদাভাবে ইউজ করা হয় না, IPv6 এর মধ্যেই এই যে নেক্সট হেডার ফিল্ড দিয়ে বোঝানো হয়। যেমন IPv6 এর ভিতরে কি থাকে, IPv6 এর ভিতরে থাকে হচ্ছে টিসিপির ডেটা। অনেক সময় টিসিপির ডেটা না থেকে আমি যদি IPv6 এর পরে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে চাই, যেমন কোনো ইন্টারনেট কন্ট্রোল মেসেজ দিতে চাই, তখন আমি IPv6 এর ভিতরে যদি আমি আইসিএমপি ডেটা দিতে চাই, তখন আমাকে নেক্সট হেডার ফিল্ড দিয়ে বুঝাইতে হবে যে এটার ভিতরে টিসিপির ডেটা নাই, আইসিএমপির ডেটা আছে। সেটা আমি কিভাবে বোঝাবো? বোঝানোর নিয়ম হচ্ছে নেক্সট হেডারের ভ্যালু যদি আমি 58 বোঝাই, তখন এটা বোঝাবে IPv6 এর ভিতরে ডেটা আছে হচ্ছে আইসিএমপির। ক্লিয়ার কি বলছি? তো আইসিএমপি কি করে? ইন্টারনেট কন্ট্রোল মেসেজ করে। তো ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল মানে যে কোনো কন্ট্রোল ইনফরমেশন সে প্রোভাইড করে। সো আমি তখন এটাকে এভাবে করে ডিনোট করব। তার নেক্সট হেডার ফিল্ডে 58 বসাবো, এটার ভিতরে বোঝাবো যে এখন ভিতরে যে ডেটাটা পাবা ওটা আসলে টিসিপির ডেটা না, ওটা আসলে আইসিএমপির ডেটা। সো আইসিএমপির ডেটা আমার বিভিন্ন কারণে ইউজ হয়। সো এখানে যেটা বলা হয়েছে IPv6 এর ক্ষেত্রে, যে আমার আইসিএমপির মাধ্যমে আমি পাথ ডিসকভারি বা পাথ এমটিইউ ডিসকভারি করতে পারি। ঠিক আছে, যে যেমন ধরো আমার বিভিন্ন ধরনের ধরো কোনো একটা হোস্ট কোনো একটা নেটওয়ার্কে অ্যাসাইন করতে চাচ্ছে বা ঢুকতে চাচ্ছে, সে তার এখন একটা আইপি অ্যাড্রেস লাগবে। সো সে কিছু কন্ট্রোল ইনফরমেশন হয়তো রাউটারকে পাঠাবে যে আমি এখন এই নেটওয়ার্কে অ্যাড হইতে চাই। তো সে কিভাবে করবে এই জিনিসগুলা? এই জিনিসগুলো করবে হচ্ছে তার এই যে আইসিএমপির মাধ্যমে। যে কোনো একটা নতুন হোস্ট যদি IPv6 নেটওয়ার্কে ঢুকতে চায়, তখন সে কি করবে? রাউটারকে খুঁজে বের করবে বা নেইবারকে খুঁজে বের করবে। সো এই ধরনের ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ করার জন্য তোমার আইসিএমপি ইউজ হবে IPv6 এর ক্ষেত্রে। সো আমরা এখন যেটা দেখবো যে কিভাবে একটা হোস্ট নেইবার ডিসকভারি করে এই আইসিএমপি ডেটা এক্সচেঞ্জের মাধ্যমে। বোঝা গেছে কি বলতেছি? আচ্ছা, সো কি কি করা যায়? আইসিএমপি মেসেজটা যে সবার প্রথমে যে কোনো একটা হোস্ট রাউটারকে খুঁজে বের করার জন্য ইউজ করতে পারে, যেটাকে আমরা বলি রাউটার সলিসিটেশন, যেটা হচ্ছে RS মেসেজ। দ্যাট মিনস একটা হোস্ট যখন যে কোনো একটা নেটওয়ার্কে ঢুকতে চায় এবং সে যদি IPv6 অ্যাড্রেস পেতে চায়, তো সবার প্রথমে ওই হোস্টটাকে ওই নেটওয়ার্কের রাউটারকে খুঁজে বের করতে হবে। সো রাউটারকে খুঁজে বের করার জন্য যে সে প্যাকেটটা ইউজ করবে, সেই প্যাকেটের টাইপ হচ্ছে RS, যেটাকে বলা হচ্ছে রাউটার সলিসিটেশন। তো তার জন্য রাউটারকে সে একটা প্যাকেট পাঠাবে যে এখানে রাউটার কে আছে বা আমি একটা আইপি অ্যাড্রেস পেতে চাই। তো তখন সেই প্যাকেটের গায়ে সে যখন যে আইপি অ্যাড্রেসটা ইউজ করবে, সেই আইপি অ্যাড্রেসের ভ্যালু হবে FF02। বোঝা গেছে? কারণ সে তো এখনো নতুন নেটওয়ার্কে সে ঢুকবে, সে তো এখনো আইপি অ্যাড্রেস পায় নাই, বাট সে যখন কমিউনিকেট করবে ইনিশিয়ালি, তখন সে কত ভ্যালু দিয়ে কমিউনিকেট করবে? তার ভ্যালু হবে যে FF02। এটা দিয়ে সে রাউটার খুঁজে বের করে। তারপর হচ্ছে রাউটার অ্যাডভার্টাইজমেন্ট, রাউটার নিজেকে অ্যাডভার্টাইজ করে, তখন সে এই ভ্যালু ইউজ করে। নেইবার সলিসিটেশন মানে হচ্ছে নেইবারকে খুঁজে বের করা। নেইবার অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে নেইবার তাকে অ্যাডভার্টাইজ করে জানাচ্ছে যে কে কে নেইবার আছে। ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন মানে হচ্ছে যদি কোনো অ্যাড্রেস ডুপ্লিকেট হয়ে যায় বা ডুপ্লিকেট অ্যাড্রেস যেন না হয়, তার জন্য এই ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন টাইপের মেসেজ আমি ফরওয়ার্ড করবো, যা দিয়ে আমি বুঝতে পারবো যে আমার আইপি দিয়ে অন্য কেউ আইপি অ্যাড্রেস ইউজ করতেছে কিনা। বুঝে গেছে কি বলছি?
সো দেখো, এখানে আমরা যেটা দেখবো যে কিভাবে একটা পিসি একটা আইপি অ্যাড্রেস পেতে পারে, সেটাকে বলা হচ্ছে স্টেটলেস অ্যাড্রেস অটো কনফিগারেশন। স্টেটলেস অ্যাড্রেস অটো কনফিগারেশন, স্ল্যাক। ঠিক আছে, স্ল্যাক মেথডটা কি? একটা ডিভাইস যে কোনো একটা নেটওয়ার্কে যখন আসে তখন সে একটা নিজে নিজে IPv6 গ্লোবাল ইউনিকাস অ্যাড্রেস তৈরি করে নিতে পারে উইদাউট দ্য সার্ভিস অফ এ ডিএইচসিপি সার্ভার। যেমন একটা পিসি যদি একটা নেটওয়ার্কে এন্টার করে, তখন সে সরাসরি রাউটারের মাধ্যমে কথাবার্তা বলে সে নিজের জন্য একটা IPv6 গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস তৈরি করতে পারে। এবং এই মেথডটাকে বলা হচ্ছে স্ল্যাক মেথড, যেখানে ডিএইচসিপি সার্ভার ছাড়াই আমি কি করতে পারি, আমি আমার জন্য একটা আইপি অ্যাড্রেস তৈরি করে ফেলতে পারি। সো আইপি অ্যাড্রেস তৈরি করতে আমার দুইটা পার্ট লাগবে, একটা হচ্ছে 64 বিট নেটওয়ার্ক পার্ট, আর একটা হচ্ছে 64 বিট হোস্ট পার্ট। যে 64 বিট নেটওয়ার্ক পার্টটাই সে রাউটার থেকে নিবে, আর 64 বিট হোস্ট পার্টটা সে নিজে নিজে তৈরি করবে। সো নিয়মটা হচ্ছে কি, যে যখন একটা পিসি কোনো একটা নেটওয়ার্কে ঢুকলো, তখন সে সরাসরি আইসিএমপি আরএস মেসেজ সেন্ড করবে রাউটারকে। ঠিক আছে, সো রাউটারকে সেন্ড করা মানে হচ্ছে সে তখন নেটওয়ার্কে মাত্র নতুন আসছে, কাউকে চিনে না। সো সবসময় এই মেসেজটা একটা ব্রডকাস্ট মেসেজ হবে, সেই জন্যই বলা হয়েছে এটাকে যে IPv4 অল রাউটার মাল্টিকাস্ট। নেটওয়ার্কে যতগুলো রাউটার আছে সবাই এই ইনফরমেশনটা PC1 থেকে পাবে। সো PC1 একটা আরএস মেসেজ পাঠাবে, এই আরএস মেসেজের মধ্যে সে কি বলবে, যে আমার একটা রাউটারের সাথে কমিউনিকেট করা দরকার। মানে রাউটার সলিসিটেশন মানে হচ্ছে PC1 রাউটারকে খুঁজতেছে, সে খুঁজে কি বলতেছে, যে আমাকে একটা রাউটারের সাথে কমিউনিকেট করতে হবে। সো নেটওয়ার্কে যে রাউটার থাকবে সে একটা রিপ্লাই করবে এই PC1কে, যে রিপ্লাই মেসেজটাকে বলা হচ্ছে RA মেসেজ, যেটা হচ্ছে রাউটার অ্যাডভার্টিজমেন্ট। দ্যাট মিনস রাউটার এখন অ্যাডভার্টাইজ করবে নিজেকে কার কাছে, PC1 এর কাছে। PC1 একটু আগে রাউটারকে খুঁজছিল, এখন রাউটার ইন রেসপন্স তাকে একটা রিপ্লাই দিবে যে তুমি যদি এই নেটওয়ার্কে ঢুকতে চাও তাহলে এইগুলা হচ্ছে তোমার প্রিফিক্সের ভ্যালু, প্রিফিক্স লেন্থ এবং আদার ইনফরমেশন। দ্যাট মিনস পিসিকে সে 64 বিটের ইনফরমেশনটা দিবে, যে এই আইপি অ্যাড্রেসের 64 বিট তুমি আমার থেকে নাও, এই হচ্ছে ভ্যালুগুলো। এরপরে পিসি যখন 64 বিটের ভ্যালু এর থেকে পাইলো, বাকি 64 বিট পিসি নিজে তৈরি করবে। এটা তৈরি করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে সে র্যান্ডমলি এই 64 বিটের ভ্যালু অ্যাসাইন করে দিবে নিজে নিজে, অথবা এই যে EUI64 এর মাধ্যমে সে নেটওয়ার্ক মানে হোস্ট পোর্শনের ইন্টারফেস আইডিটা অ্যাসাইন করবে। সো এখানে দেখো, যখন রাউটার ইনফরমেশনগুলা PC1কে দিয়ে দিল, PC1 ইন্টারফেস আইডির 64 বিট এখন EUI64 অথবা র্যান্ডমলি জেনারেট করবে। দ্যাট মিনস কি, সে 64 বিট তো সে রাউটার থেকে পাইলো, বাকি 64 বিট সে নিজে ইচ্ছা মতন ভ্যালু অ্যাসাইন করলো। এখন যদি নিজের ইচ্ছা মতন ভ্যালু অ্যাসাইন করে, তো সে এখানে যে কোনো ভ্যালু তৈরি করতে পারে। আরেকটা ওয়ে হচ্ছে যে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে সে EUI64 অ্যালোকেট করলো। সো যখন সে এই টেকনিকের মাধ্যমে তৈরি করবে, এখানে তার অন্য কারোর সাথে ওভারল্যাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ প্রত্যেকের ম্যাক অ্যাড্রেসই ডিফারেন্ট। বাট সে যদি র্যান্ডমলি 64 বিটের ভ্যালু বসায়, তাহলে কি হইতে পারে, ওই নেটওয়ার্কে অন্য কোনো পিসিও সেম ভ্যালু র্যান্ডমলি বসাইতে পারে, তখন দুজনের অ্যাড্রেস ডুপ্লিকেট হয়ে যাবে না? তো সেই জন্যই যে টেকনিকটা আছে, যে পরবর্তীতে কেউ যদি র্যান্ডমলি আইপি অ্যাড্রেসের বাকি 64 বিটটা বসায়, তখন ICMP নেইবার সলিসিটেশনের মাধ্যমে প্রত্যেকটা ডিভাইস তার আইপি অ্যাড্রেসগুলোকে নেইবারকে জানাবে, এবং যদি তার অ্যাড্রেসের সাথে আরেকজনের অ্যাড্রেস ম্যাচ করে যায়, তখন এই ডুপ্লিকেট অ্যাড্রেসটা ডিটেকশন হবে, তখন আবার তোমাকে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। সেখানে দেখো স্টেপগুলো বলা আছে, যে সবার প্রথমে পিসি রাউটারকে খুঁজে বের করলো রাউটার সলিসিটেশন মেসেজের মাধ্যমে, এবং এরপরে রাউটার অ্যাডভার্টাইজ করলো যে এগুলা হচ্ছে তোমার নেটওয়ার্কের প্রিফিক্স বা প্রিফিক্স লেন্থের ভ্যালু। আফটার দ্যাট PC1 কি করবে, এই যে IPv6 গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস ইউজ করবে এবং তৈরি করবে। যে কোনো দুইটা উপায়ে তৈরি করতে পারে। যদি EUI64 উপায় তৈরি করে তাহলে ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই,
কিন্তু যদি সে র্যান্ডমলি 64 বিটের ভ্যালু বসায় তখন অ্যাড্রেস ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা থাকে। তখন তাকে আরেকটা স্টেপ করতে হবে, যেটা হচ্ছে স্টেপ 4, যেখানে সে কি করে আইপিভিসি সলিসিটেটেড নোড মাল্টিকাস্ট করে। দ্যাট মিনস নেটওয়ার্কে বাকি যতগুলা হোস্ট আছে সবাইকে সে একটা মেসেজ পাঠায়, যেখানে সে বলে যে এমন কি কোনো ডিভাইস আছো যে আমার আইপি অ্যাড্রেসটা ইউজ করতেছো। এটা কি বলা হচ্ছে ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন। যদি অন্য কোনো ডিভাইস সেম অ্যাড্রেসটা ইউজ করে তখন সে রিপ্লাই করবে এবং সে তার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করবে। বুঝা গেছে? মিস তারপরে কি আবার র্যান্ডমলি আরেকটা জেনারেট করবে? র্যান্ডমলি, হ্যাঁ। সে যদি UI64 না করে একদমই, মানে সে তার ম্যাক অ্যাড্রেস দিয়ে যদি সে তার ইন্টারফেস তৈরি নাই করে, সে যদি প্রত্যেকবারই র্যান্ডমলি জেনারেট করে তাহলে প্রত্যেকবার তাকে এই স্টেপটা করতে হবে। বাট সে যদি UI64 দিয়ে করে তাহলে কিন্তু এখানেই শেষ, তখন আর ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন করার জন্য তাকে নেটওয়ার্কে মেসেজ পাঠাইতে হবে না, কারণ এখানে ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই, কারণ প্রত্যেকে তার ম্যাক অ্যাড্রেস দিয়ে করবে। সো এই স্টেপটা হচ্ছে অপশনাল, এই যে ড্যাডের যে স্টেপটা। যদি কেউ র্যান্ডমলি আইপি অ্যাড্রেস তৈরি করে তখন তাকে এই স্টেপটা করতে হবে, আদারওয়াইজ ইটস ফাইন। সো এই প্রসেসে, স্ল্যাক প্রসেসে তুমি যে কোনো ডিএসসিপি সার্ভার ছাড়া শুধুমাত্র রাউটারের হেল্প নিয়ে কি করতে পারে, একটা পিসি তার IPv6 অ্যাড্রেস তৈরি করতে পারে। বুঝে গেছে? জি মিস। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। আরেকটু বাকি আছে বাট সময় নাই, যেহেতু বাকি অংশটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। আর 10টা স্লাইডের মতন বাকি আছে। হ্যাঁ, কার কোনো কোয়েরি আছে? বুঝতে পারো না এমন কিছু?